আজকের ভিডিওটা শুরু করার আগে আমি সর্বপ্রথম ভারতীয় নাগরিকদের কাছে একটা প্রশ্ন রাখছি, না হলে আবার অনেকে আমাকে দালাল মনে করবেন। তো যাই হোক, প্রশ্নটা হচ্ছে, যদি এমনটা হতো ভারতের যে জাতীয় সঙ্গীতটা আছে সেটা যদি বাংলাদেশি কেউ লিখতো, আবার সেটা যদি হতো অন্য কোনো উদ্দেশ্যে লেখা, আর সেটাকেই দিয়ে দেয়া হলো যে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে, তখন আপনারা কি এই জাতীয় সঙ্গীতটাকে গ্রহণ করতেন নাকি বয়কট করতেন? এবার আপনারা আপনাদের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। তো এই কথাগুলো আমি কেন বলছি, রিসেন্টলি বাংলাদেশের যে জাতীয় সঙ্গীতটা আছে সেটাকে পরিবর্তন করার নিউজ আমি দেখতে পাচ্ছি। আর সেটা কেন পরিবর্তন করা হচ্ছে বা কেন পরিবর্তন করার জন্য দাবি জানানো হচ্ছে সেটা আপনারা জানতে পারবেন বিস্তারিত মূল ভিডিওতে। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইনফরমেটিভ একটা ভিডিও। বিশেষ করে আজকের ভিডিওটা দেখার পরে অনেক বাংলাদেশি বিষয়টা বুঝতে পারবেন। অনেক বাংলাদেশি জানেন যে আমাদের জাতীয় সঙ্গীতটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু কি কারণে যে চেঞ্জ হচ্ছে সেটা অনেকেই জানেন না। তার সাথে অনেক ভারতীয় মানুষ আছে যারা মনে করে যে হিংসা বিদ্বেষের কারণে হয়তো এই জাতীয় সঙ্গীতটাকে চেঞ্জ করে দিচ্ছে বাংলাদেশিরা, যেহেতু বাংলাদেশ নতুনভাবে আবারও স্বাধীন হয়েছে। বিষয়টা কিন্তু সেটা না। আজকের ভিডিওটা দেখার পরে ভারত এবং বাংলাদেশের উভয় দেশের মানুষই বুঝতে পারবে কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীতটাকে পরিবর্তন করানো হচ্ছে আর কেন পরিবর্তন করানোর আহ্বান জানানো হচ্ছে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে আজকে আমি যে ভিডিওটার উপর রিঅ্যাক্ট করব সেই ভিডিওটার অরিজিনাল ওনার হচ্ছে এটিএন বাংলা নিউজ। এটা বাংলাদেশের একটা নিউজ চ্যানেল, পপুলার নিউজ চ্যানেল, এবং তাদের টিভি চ্যানেলও রয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে তাদের আরো অনেক চ্যানেল রয়েছে। তো যাই হোক, তাহলে আর বেশি কথা বলছি না, চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আর দেখে আসি কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীতটাকে পরিবর্তন করানো হচ্ছে। লেটস স্টার্ট ইট। কোটা সংস্কার দিয়ে শুরু করা আন্দোলন শেষ হয় স্বৈরাচার পতন আন্দোলনে গিয়ে। এরপর অলিখিতভাবে শুরু হয় রাষ্ট্র সংস্কার। এরই ধারাবাহিকতায় রাষ্ট্রের বিভিন্ন স্তরে বিভিন্ন পরিবর্তন আনা হচ্ছে। 1971-এর ধারাবাহিকতা বজায় রেখে সংবিধান পরিবর্তনের পক্ষেও অন্তর্বর্তী সরকার, সঙ্গে নতুন মাত্রা যোগ করেছে সাবেক একজন সেনা কর্মকর্তার দাবির ভিত্তিতে জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়টি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে এ নিয়ে জোর আলোচনা। তবে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি ও চেষ্টা এবারই প্রথম নয়। এ যাবৎ বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের যত উদ্যোগের খবর জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। একটি দেশের জাতীয় সঙ্গীত সেই দেশ ও জাতির কাছে মর্যাদা ও গৌরবের প্রতীক। একটি জাতিকে স্বদেশের মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করা তো বটেই, আন্তর্জাতিক পরিমণ্ডলে ও রাষ্ট্রীয় আচারে সঙ্গীতের পরিবেশন সেই দেশ ও জাতির প্রতিনিধিত্ব করে থাকে। তাই জাতীয় সঙ্গীতের রয়েছে একটি আলাদা গুরুত্ব। সম্প্রতি শেখ হাসিনা সরকারের হাতে গুমের শিকার হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি তার গুম জীবনের বর্ণনা দেওয়ার জন্য একটি ভার্চুয়াল প্রেস ব্রিফিং করেন। তখন সংবিধানের সঙ্গে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি জানান তিনি। এরপরই শুরু হয় পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা। পাঁচের বঙ্গভঙ্গ রদের জন্য এটা রবীন্দ্রনাথ লিখেছিল, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী। আমি জোর দাবি জানাচ্ছি নতুন জাতীয় সঙ্গীত আমাদের তৈরি করা হোক। তবে এবারই প্রথম নয়। একটা মিনিট আমি একটু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে এই যে লোকটা কথা বলো, বৃদ্ধ লোকটা, তিনি কিন্তু একজন সেনা কর্মকর্তা ছিলেন। তাকে শেখ হাসিনার আমলে করা হয়েছিল এবং শেখ হাসিনার পতনের পর তিনি উদ্ধার হন। আপনারা হয়তো আয়নাগরের নাম শুনেছেন, তিনি সেই আয়নাগরেই কিন্তু ছিলেন। এখন একটা বিষয় জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে গানটা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটার মধ্যে খেয়াল করলে কিন্তু কোথাও আপনি পাবেন না যে আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি বা বাংলাদেশ, এই ওয়ার্ডটা কিন্তু নাই। আর রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই যে গানটাকে লিখেছেন, আর তিনি কিন্তু জানিয়েছেন যে এই গানটাকে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন শুধু দুই বাংলাকে এক করার জন্য। কোন অনেকে ভাবছেন দুই বাংলা মানে কি? হ্যাঁ, আমাদের কলকাতা বাংলাদেশ এটা বর্তমানে কিন্তু দুই, ঠিক আছে, বাঘ মাঝখানে বর্ডার। একটা সময় কিন্তু এটা একসাথে ছিল, আলাদা ছিল না। দেশ ভাগের পর যখন এটা আলাদা হয়ে যায় তখনই কিন্তু
রবীন্দ্রনাথ ঠাকুর দুইটাকে একসাথে করার জন্য এই কবিতাটাকে লিখেছেন বা এই গানটাকে তিনি লিখেছিলেন। তো একটা বিষয় আপনাদেরকে জানাচ্ছি, সেটা হচ্ছে এটা কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে লেখা হয়নি। ঠিক আছে, বাংলাদেশ স্বাধীনতাকে নিয়ে এই কবিতাটা লেখা হয়নি বা এই গানটা লেখা হয়নি। এই গানটাকে লেখা হয়েছে দুইটা বাংলাকে একসাথে করার জন্য। তো একবার ভাবুন, যেহেতু এটা স্বাধীনতার কোনো গান নয়, সেক্ষেত্রে এতটা বছর ধরে বাংলাদেশ এটাকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করে রেখেছে। এটা যদি ভারতের ক্ষেত্রে হতো, আমার মনে হয় এতদিনে কিন্তু সঙ্গীতটা চেঞ্জ হয়ে যেত। অবশ্যই চেঞ্জ হওয়ারই কথা, কারণ এটা তো দেশের স্বাধীনতার জন্য লেখা হয়নি বা স্বাধীনতার পরে লেখা হয়নি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি জন্য এই সাবেক সেনা কর্মকর্তা বললেন যে জাতীয় সঙ্গীতটাকে পরিবর্তন করানো হোক। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এবার চলুন বাকি অংশটাকে দেখে আসি। বহুবার বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য আলোচনা হয়। শুধু তাই নয়, রাজনৈতিকভাবে প্রস্তাব আনা হয়েছিল আমার সোনার বাংলা গানটিকে বাদ দিয়ে অন্য কোনো গানকে জাতীয় সঙ্গীত হিসেবে চালু করার। রাজনীতি বিশ্লেষকরা জোর গলায় বলছেন, জাতীয় সঙ্গীত প্রথম পরিবর্তনের উদ্যোগ নেয় বঙ্গবন্ধুর সপরিবারের পরিকল্পনায় জড়িত খন্দকার মোশতাক আহমেদের সরকার। ৭৫-এর ১৫ই আগস্ট পর রাষ্ট্রপতির আসনে বসানো হয় খন্দকার মোশতাক আহমেদকে। ক্ষমতায় বসেই মোশতাক জাতীয় সঙ্গীত পরিবর্তনের লক্ষ্যে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর দীন মোহাম্মদকে ওই কমিটির চেয়ারম্যান করা হয়। কমিটিকে বলা হয় ১ মাসের মধ্যে নতুন কোনো সঙ্গীতকে জাতীয় সঙ্গীত হিসেবে প্রস্তাব করতে। এ বিষয়ে ৩টি বৈঠকের পর সেই কমিটি দুটো গানের একটিকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব করে প্রতিবেদন জমা দেয়। গান দুটো হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চল 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 এবং ফরুক আহমেদের পাঞ্জেরি কবিতা। কিন্তু ওই সময়ের কু পাল্টা কুতে ওই প্রস্তাবের হালে আর পানি পড়েনি। জাতীয় সঙ্গীত পরিবর্তনের দ্বিতীয় উদ্যোগ নেওয়া হয় ১৯৭৯ সালের ৩০ এপ্রিল। সে সময় আমার সোনার বাংলাকে বাদ দিয়ে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এই গানটিকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব করা হয়। সে সময় ক্ষমতায় ছিলেন জিয়াউর রহমান। ওই সময়ের মন্ত্রিপরিষদ বিভাগের নথি পর্যালোচনা করে দেখা যায়, তৎকালীন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান এক গোপন চিঠিতে লেখেন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গান ভারতের জাতীয় সঙ্গীত, তিনি বাংলাদেশের নাগরিক নন। আমার সোনার বাংলা গানটি আমাদের সংস্কৃতির চেতনার পরিপন্থী বিধায় জাতীয় সঙ্গীতের পরিবর্তন আবশ্যক। ওই চিঠিতে আমার সোনার বাংলার পরিবর্তে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এই গানটিকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব করেন। তো এই গানটাকে আমি শুনেছি, এর আগেও গানটা শুনেছি। গানটা কিন্তু একদম জাতীয় সঙ্গীত হিসেবে পারফেক্ট। এই জন্য একটু আগে আমি ভাবলাম যে কোন গানটা হতে পারে, এই গানটা হলেই হয়তো ভালো হয়। তো যাই হোক, এই গানটা কিন্তু একদম পারফেক্ট, বাংলাদেশের জন্য একদম পারফেক্ট। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন বাকি অংশটাকে দেখে আসি। শাহ আজিজুর রহমান। প্রধানমন্ত্রীর ওই চিঠি পেয়ে মন্ত্রিপরিষদ বিভাগ রেডিও, টেলিভিশন এবং সব সরকারি অনুষ্ঠানে প্রথম বাংলাদেশ গানটি প্রচারের নির্দেশনাও জারি করে। এ সময় রাষ্ট্রপতির অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের পাশাপাশি প্রথম বাংলাদেশ গানটিও গাওয়া শুরু হয়। সেই উদ্যোগ থেমে যায়, পাথরে চাপা পড়ে সেই নির্দেশনাও। জাতীয় সঙ্গীত পরিবর্তনের তৃতীয় দফার উদ্যোগ নেওয়া হয় ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি জামায়াত জোট সরকারের আমলে। ২০০২ সালের ১৯ মার্চ তৎকালীন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী এবং সমাজ কল্যাণমন্ত্রী আলী আহসান মুজাহিদ জাতীয় সঙ্গীত পরিবর্তনের লক্ষ্যে একটি যৌথ সুপারিশপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দেন। স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, সময়ের পরিবর্তনের সঙ্গে আমাদের ইসলামী মূল্যবোধ ও চেতনার আলোকে জাতীয় সঙ্গীত সংশোধিত হওয়া প্রয়োজন। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওই অনুরোধপত্রটি সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠান। সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খুরশিদ জাহান হক বিষয়টি অতি গুরুত্বপূর্ণ বলে সচিবের কাছে প্রেরণ করেন। সচিব জাতীয় সঙ্গীত পরিবর্তন সংস্কৃতি মন্ত্রণালয়ের এখতিয়ার বহির্ভূত বিষয় বলে তা মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ করেন। একই বছরের ১৯ আগস্ট প্রস্তাবটি সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠানো হয়, কিন্তু সেই সরকারের আমলেই প্রস্তাবটি আর গৃহীত হয়নি। এরপর এ সম্পর্কে আর কোনো তৎপরতা নথিতেও পাওয়া যায়নি। প্রসঙ্গত, জাতীয় সঙ্গীত অপরিবর্তনীয় বলে কোনো আইন নেই।
বিভিন্ন দেশে জাতীয় সঙ্গীত বিভিন্ন প্রেক্ষাপটে পরিবর্তিত হওয়ার উদাহরণও রয়েছে। 2006 সালে নেপালের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয়। নাৎসিবাদকে উৎসাহিত করে এমন ইঙ্গিত রয়েছে অভিযোগে জার্মানির জাতীয় সঙ্গীতের কয়েকটি লাইনেও পরিবর্তন আনা হয়। বর্ণবাদী শাসনের যুগ শেষ হলে 1997 সালে দক্ষিণ আফ্রিকার জাতীয় সঙ্গীতও পরিবর্তন করা হয়। সাদ্দাম হোসেনের পতনের পর 2004 সালে নতুন একটি সঙ্গীতকে ইরাকের জাতীয় সঙ্গীত হিসেবে সাময়িকভাবে নির্বাচিত করা হয়। তারা এখনও নতুন জাতীয় সঙ্গীত খুঁজছে। আফগান জাতীয় সঙ্গীত এখন পর্যন্ত কয়েকবার পরিবর্তিত হয়েছে। প্রসঙ্গত 1972 সালের জানুয়ারিতে শেখ মুজিবুর রহমান দেশে ফেরার পর আমার সোনার বাংলার প্রথম 10টি লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত রূপে আর দ্বিজেন্দ্রলাল রায়ের ধনধান্য পুষ্পভরা জাতীয় গীত হিসেবে গৃহীত হয়। সাম্প্রতিক বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ও দ্বিজেন্দ্রলাল রায়ের ধনধান্য পুষ্পভরা গানটি ব্যাপকভাবে জনপ্রিয় হয় এবং এই গানকে জাতীয় সঙ্গীত করার দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনাও হয়। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে কি বুঝেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে আমার নিজস্ব কিছু মতামত জানাচ্ছি। একটা বিষয়, সেটা হচ্ছে এই যে জাতীয় সঙ্গীতটা, এটা পুরোটা যদি আপনি একবার ভালোভাবে শুনেন তাহলে আমার মনে হয় না এখানে বাংলাদেশকে নিয়ে কোনো কথা বলা আছে বা বাংলাদেশ স্বাধীন হয়েছে যে 30 লক্ষ শহীদের বিনিময়ে, এই বিষয়ে কোনো কথা এখানে বলা হয়নি। তাহলে এটা কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে একবার আমাকে বোঝাবেন, ঠিক আছে? আমিও চাই বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা চেঞ্জ করা হোক, কারণ প্রতিটা দেশের প্রতি সম্মান আমার আছে, তাই আমি এটা বলছি। তো একটা বিষয় আপনাদেরকে খোলসা করছি, এই জাতীয় সঙ্গীতটার মধ্যে কিছু লাইন যেটা আমি শুনেছি অনেক জায়গায়, সেটাকে বলা হচ্ছে যে ধর্ম দিক বিবেচনা করে এটাকে লেখা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর একজন হিন্দু, তো তিনি যে এই গানটা লিখেছেন এখানে তিনি হিন্দু ধর্ম অনুযায়ী কিছু লাইন লিখেছেন, যেমন ও মা ফাগুনে তোর আমের বনে, বা ও মা, এরকম অনেকগুলো আছে, এরকম অনেকগুলো সুর আছে, পুরোটা আমার খেয়াল নেই। তো যাই হোক, আশা করি বাংলাদেশিরা বুঝতে পারছেন। তো এই যে সুরটা আছে, এই সুরের মধ্যে ও মা, এটাকে বোঝানো হয়েছে মা কালী, ঠিক আছে? তো যারা মুসলিম তারা তো কখনোই, মানে মুসলিম হয়, আপনি একজন হিন্দু হয় কখনোই একজন মুসলিমের ধর্ম অনুসরণ করবেন না। ঠিক সেরকমই একজন মুসলিম কেন একটা গানের ভিতরে পড়ে অন্য একটা ধর্মকে নিজের বুকে টেনে নেবে, একবার ভেবে দেখুন। এই বিষয়টা আমি অনেক জায়গায় দেখেছি, তাই শেয়ার করলাম ভিডিওতে। একটা জাতীয় সঙ্গীত এরকম হবে, সেটা হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মন খুলে গেতে পারবে এই গানটা বা সঙ্গীতটা। তো সেক্ষেত্রে কেন একটা ধর্মকে ইঙ্গিত করে এটাকে লেখা হবে, এটা আমার পুরো ধারণার বাইরে। আর রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যি বলছি, রবীন্দ্রনাথ ঠাকুর কখনোই চায়নি যে বাংলাদেশের মধ্যে কোনো ইউনিভার্সিটি হোক। সে এটা বলেছিল যে মূর্খের দেশে কিসের ইউনিভার্সিটি। তো বাংলাদেশিরা এটা অনেক সময় দুঃখ প্রকাশ করে বলে। তো আশা করি বুঝতে পেরেছেন, তারা যে এতদিন এই যে সঙ্গীতটাকে জাতীয় সঙ্গীত হিসেবে রেখেছে, এটাই কিন্তু অনেক। তো আমিও জানাচ্ছি বাংলাদেশি মানুষদের কাছে, সেটা হচ্ছে যাতে জাতীয় সঙ্গীতটাকে চেঞ্জ করে দেওয়া হয়, এরকম একটা জাতীয় সঙ্গীত তৈরি করা হোক যেটাতে দেশের কথা উল্লেখ করা আছে, কোনো ধর্ম বর্ণ নাই, একদম নির্বিশেষে সবাই গেতে পারবে সেই সঙ্গীতটাকে। তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিবেন। তাহলে পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।